আপনার সাথে কি কোনো সমাজের উচ্চ শিখরে বসে আছেন? উনি একজন বিরাট ব্যবসায়ী হতে পারেন, উনি একজন বড় রাজনৈতিক নেতা হতে পারেন, উনি একজন সেক্রেটারি মহোদয় হতে পারেন, উনি একজন মন্ত্রী হতে পারেন, বা উনি একজন প্রধানমন্ত্রী হতে পারেন। ওই ধরনের কোনো গদিওয়ালা মানুষ যে চেয়ারটার মধ্যে উনি বসেন, ওই চেয়ারটার মধ্যে বসার যে মানুষটি, ওই ধরনের মানুষের সাথে আপনার পরিচয় আছে? আপনি কখনো গেছেন? কখনো তার পজিশন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা নতুন কিছু নয়, কিন্তু যারা দেখেননি তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, এই যে গদিটা, মানে একটা সেক্রেটারির গদি, একটা মন্ত্রীর গদি, এই গদিটা যে কত নরম যে ওইটার মধ্যে বসলে পরে আপনার উঠতে চাইবেন না ভাই, ফেভিকলের মতো লাগা যায়, ওইখান থেকে উঠানো যায় না কাউকে। সে যে কি শান শৌকত, সে যে কি এলাহি কারবার, যেটা যারা দেখেন নাই তারা বুঝবেন না। আমরা দেখেছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব ওই জায়গায় বসে থাকে আর আপনি যদি কখনো যেয়ে থাকেন তাহলে আপনি জানেন, কিন্তু যে জানেন না তাকে একটু ব্যাখ্যা দিই আমি। ওই যে পথটা, ওই যে গদিওয়ালা মানুষটা, তার এত হেডম, তার এত সম্মান, তার এত পাওয়ার, আপনি ভাবতেও পারবেন না। প্রথম ওনার সাথে দেখা করতে যাবেন তো প্রথমে আপনাকে মেন গেটে আটকাবে, সেক্রেটারির মেন গেটে। সেখানে আপনার নামে পাস থাকলে আপনাকে ঢুকতে দিবে। তারপরে সেই বিল্ডিংয়ে যে ঢুকতে যাবেন, লিফটম্যান আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন। লিফটম্যান থেকে যেয়ে আপনি যখন ওই ফ্লোরে যাবেন তখন আপনি ওনার রুমের দিকে যাবেন, ওখানেও আপনাকে সম্মুখীন হইতে পারে যে আপনি কার এখানে আসছেন। যখন আপনি বলবেন যে আমি অমুকের কাছে এসেছি, তখন ওনার ঘরটি আপনি যখন পেয়ে যাবেন তখন দেখবেন একজন এই বড় একটা টেবিল চেয়ার নিয়ে বসে আছেন একজন ভদ্রলোক, যিনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সেক্রেটারি। ওনার সাথে আপনার একটা ছোট্টখাটো ইন্টারভিউ হবে। উনি যদি আগে থেকে বলে দিয়ে না থাকেন, উনি আপনাকে জিজ্ঞেস করবেন, এই সেক্রেটারি মহোদয় সাহেব, প্রাইভেট সেক্রেটারি টু দ্য মিনিস্টার, যে আপনি কার কাছে এসছেন, কেন এসছেন, কি হয়। তারপর উনি ভেতরে খবর দেবেন, ভেতর থেকে তারপর এসে বলবেন যে আপনি একটু বসেন, স্যার তো মিটিংয়ে আছেন। স্যার হয়তো কারোর সাথে কথা বলছেন টেলিফোনে বা কোনো মিটিং করছেন, আপনি বসে রইলেন। তারপরে এক সময় আপনার ডাক পড়লো, সেক্রেটারি মহোদয়কে ফোন করলো, ইন্টারকমে বললো, হ্যালো, জি স্যার, জি স্যার। আপনাকে ভিতরে নিয়ে গেলেন আপনার সেই মন্ত্রী মহোদয়ের সেক্রেটারি সাহেব। ইয়া বড় ভাই, একটা রুম রাজপ্রাসাদের মতো সাজানো, দূরে একটা টেবিল, একজন মানুষ বসে আছে সেই আরামকে দাঁড়ায়। আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মিনিস্টার সাহেব, ঘরের মধ্যে পিন পতন শব্দ নেই, আস্তে আস্তে কথা বলছে। তার সামনে যদি দুই একজন থাকে তারা চলে গেল, আপনি গিয়ে বসলেন। তার সামনাসামনি যখন বসলেন আপনার নিজেকেই বিশ্বাস হলো না আপনি কোথায় আছেন, কার সামনে আছেন। ওনার সেই কি পার্সোনালিটি, ওনার সেই কি ডাট, ওনার সাথে কথা বলতে গেলে 14 বার সেক্রেটারির সাথে কথা বলতে হবে। উনি যখন দাঁড়িয়ে যাবেন সামনে উপবিষ্ট সবাই দাঁড়িয়ে যাবেন, উনি যখন বাইরে যাবেন তার সাথে থাকবে পুলিশ প্রটোকল, উনি যখন গাড়ি উঠবেন তখন থাকবে ফ্ল্যাগ, উনি যখন রাস্তায় বেরোবেন তখন থাকবে তার সাথে গার্ড। এই যে সম্মান, এই যে বিরাট একটা মানে বাহাদুরি, এইটাকে ছাড়তে চায় কেউ? এটা যে ছাড়তে চায় তাকে আমি বলবো, সে এত বড় কলজাওয়ালা একটা মানুষ, এই শান-শৌকত ছেড়ে দিয়া উনি আজকের থেকে, মানে আপনি যখন দেখতেছেন তখন থেকে উনি সাধারণ পাবলিক আপনার আমার মতো রাস্তাঘাটে ঘুরতেছে, কেউ হয়তো দেখলে সালাম দিতেছে, দ্যাটস ইট। এইটা হলো নাহিদ সাহেব। উনি পদত্যাগ করেছেন। ওই শান-শৌকত থেকে যে গল্পটা বললাম, সেই মহারাজার মতো অবস্থা যে ছিল, যে আরামকে দাঁড়িয়ে বসতো, যার পিছনে পুলিশ প্রটোকল থাকতো, যার সাথে একটু কথা বলার জন্য অনেক হেনবলা মানুষও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, উনি আজকে আমজনতা। এই লোকটা উনি সামলিয়েছেন, এর জন্য তাকে প্রথমেই সাধুবাদ জানাই। এবং উনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ইতিহাসে। এমনভাবে সদ ইচ্ছায়, কোনো কারণ ব্যতীত, কোনো সরকারের প্রেশার ব্যতীত, জনগণের প্রেশার ব্যতীত, নিজের ইচ্ছায় উনি এই মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, মানে উপদেষ্টার পদটা ছেড়ে দিয়েছেন। এখন অনেকেই বলতে পারেন উনি পার্টি করবেন, ছাড়তেই তো হবে। না ছাড়লে কি হইতো বলেন? না ছাড়লে কি হইতো? বাংলাদেশে কি এর আগে কোনো মানুষ গদিতে পয়সা পার্টি করে নাই? করছে তো, আপনারা সবাই জানেন, কারণ আপনার দরকার নেই, অনেকেই করছে। ওইখানে বৈশাও পড়তে পারতো, উনি সেটা করেন নাই।
এর জন্য কি তাকে আপনারা সাধুবাদ দিবেন না? দিচ্ছেন না। অনেক রথী মহারথীরা, অনেক বড় বড় সাংবাদিকরা তার সমালোচনায় লেগে গেছে। সকাল থেকে আমি দেখতেছি একটার পর একটা ভিডিও করতেছে। কি উনি সাংবাদিকদের অ্যাপ্রিভিয়েশন কার্ড বাতিল করছিল, সমালোচনার মুখোমুখি হয়েছিল। মনে আছে আপনাদের যে কোনো সাংবাদিক উইদাউট কার্ড, যাদের কার্ড আছে সেক্রেটারিয়েটে ঢোকার, তাদের সেগুলো ক্যান্সেল করে দিয়েছিল, সমালোচিত হয়েছিল। উনি কোন এক সাংবাদিক বিদেশি, ওনার কমপ্লেন অনুযায়ী ফেসবুকে আমি দেখলাম উনি নাকি কারে একটা টেলিভিশনের তরঙ্গ দিছে বেআইনিভাবে। হইতে পারে, না হইতে পারে, আমরা জানি না। উনি এমন কোনো কাজ করে নাই যেটার জন্য উনি সাধুবাদ পাইতে পারে। কিন্তু ভাই উনি এমন কি খারাপ কাজটা করছে প্রমাণ দিয়ে বলেন না কেন? আপনারা বলেন কেন অমুক সাংবাদিক বলছে উনি একটা টেলিভিশনের তরঙ্গ দিছে? প্রমাণ দেন। অনেকেই প্রশ্ন তুলতেছেন উনি তো ওনার টাকার হিসাব দিল না, কথা ছিল ফেব্রুয়ারির মধ্যে সমস্ত এই যারা আপনার উপদেষ্টারা আছেন তাদের টাকা পয়সার যে ব্যাংক ব্যালেন্স আছে এগুলোর বিবরণ দিবে। কেউ তো দিল না, ফেব্রুয়ারি মাস চলে গেল, কেউ দিল না, নাইট সাহেবও দেয় নাই। তো তাকে দোষ দিচ্ছেন কেন? নাইট সাহেবের তো আমার জায়গা আছে। নাইট সাহেব যে দল করতে গেছে সেই দল থেকে যদি সে ইলেকশন করে তাকে দিতেই হবে। কিন্তু বাকি যারা দেয় নাই, যারা এখনো পয়সা আছে, তারা তো সবাই দল করবে না বা কেউই দল করবে না। তারা না দিলে তাদের কি করবেন? সেইটা না বলে নাহিদের পিছনে লাগছেন কেন ভাই? ও সোজা পাইছেন, ঠান্ডা মানুষ, টকবকে একটা জোয়ান পোলা কি করলো দেশটার জন্য ভুলে গেলেন এই কয়দিনেই? তার দোষটাই কিন্তু দেখতেছেন। তার একটা গুণের কথাও বললেন না, সে যে এই আন্দোলনটা করলো এটা যে প্রথম প্রতিকৃত ছিল, এবং উনি যে একজন বড় নেতা ছিল, উনি ডিবি হারুনের মার খাইছে, জেল খাটছে, সেগুলো নিয়ে তো প্রশংসা করলেন না। এরপর উনি উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হয়ে 5 মাসে কতগুলো খারাপ কাজ করছে ফিরিস্তি ভাই করেন। সেই ফিরিস্তি তার বিরুদ্ধে তার ইলেকশনে যখন যাবে তখন বলেন। এখন থেকে বললে তো লাভ নাই, এখন তাকে প্রশংসা করেন। এখন অন্তত তাকে প্রশংসা করেন যে সে এই প্রথম একজন মানুষ যে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করলো, ক্ষমতায় থাইকাও ক্ষমতা ছাইড়া দিয়া আম জনতা হয়ে গেল। কালকার থেকে কি না এদের পিছনে কোনো পুলিশ থাকবে? হ্যাঁ, এখন অনেকেই বলতেছেন মনে হয় থাকবে। না হলে উনি কেন ওই প্রধান উপদেষ্টার কাছ থেকে বাইরে যখন সংবাদ সম্মেলন করলেন তখন তার দুই পাশে একজন সেক্রেটারি পদমর্যাদার প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আরেকজন সহকারী সচিব পদমর্যাদায়, তারপরে সহকারী প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার পাশে বসা ছিল। এটাও তার দোষ ভাই। মাত্র তো ছাড়লো না। এখন কালকা যদি থাকে, পরশু যদি থাকে, তাহলে আমরা বলবো যে নাই আপনার পাশে বা আপনার পাশে বা আপনার পাশে ওরা কারা, ওরা কেন, ওরা তো সরকারি লোক, আপনি তো সরকারি লোক নন। আজকে প্রেস মিটিংয়ের সময় ছিল, যেহেতু প্রেমিসেসটা ছিল প্রধান উপদেষ্টার এরিয়াতেই, অনেকেই বলতেছেন উনি হাইটে আসছেন, আবার অনেকেই বলতেছেন উনি নাকি হাইটে আসছেন ঠিকই, গাড়িতে গেছেন কিন্তু পতাকাটা ফালাই দিয়েছেন, মানে পতাকাটা নামায় রাখছেন। এইটাও দোষ। হাইটে আসলেও দোষ, পতাকা ছাড়া গাড়িতে বসলে শুধু বেচারা বাসা পর্যন্ত গাড়িটা পৌঁছাবে না। আরে ভাই, সরকারি গাড়ি তো মানুষ দিনের পর দিন বউ বাচ্চা শালা সম্বন্ধী চাকর বাকরে দিয়ে চালায়, নাই দেয় ওই দিকে একটু গেল বাসা পর্যন্ত। এইটাও দোষ হয়ে গেছে গা। দোষ খুঁজেন, খুঁজেন না, পার্টিকুলার দোষ খুঁজেন। নাই যদি কোনো অন্যায় করে থাকে জাতির সামনে তুলে ধরেন, সব কিছু তুলে ধরেন, যাই এই করছে, এইখানে ঘুষ দুর্নীতি করছে, এইখানে টাকা খাইছে, এইখানে পয়সা খাইছে, প্রমাণ সহ দিয়ে দেন, জনগণ তার বিচার করবে। আপনারা কেউ ভাইবেন না যারা ভাবতেছেন যে নাহিদ বাইরে গেছে, নাহিদের দল করে নাহিদ এমপি হয়ে যাব, তারপরে মিনিস্টার হয়ে যাব, তারপর প্রধানমন্ত্রী হয়ে যাব। এটা সব কিছু বলবে সময়ে। পাবলিক যদি চায় আমি আপনার তাকে ঠেকায় রাখতে পারবো না, আল্লাহ যদি চায় হইতে পারে। কিন্তু এটা হওয়ার জন্য তাকে যে যে কাজগুলো করতে হবে এগুলো তাকে সময় মতো সুযোগ মতো প্রত্যেকটা কাজ প্রপারলি করতে হবে, নইলে পারবে না। অনেকেই বলতেছেন নাহিদের জামানত বাজেয়াপ্ত হবে, হইতে পারে ভাই, আমরা কেউই জানি না। নাহিদ এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কি কি কাজ করবে দেশের জন্য সেটা যদি মানুষকে সে বুঝাতে পারে ভোট দিবে, নাহলে আমরা ভোট তাকে দেব না।
উনি ফেল করতেও পারে, জামানতবাজি আত্ম হইতেও পারে, উনি মিনিস্টারও হইতে পারে, উনি প্রাইম মিনিস্টারও হইতে পারে, উনি প্রেসিডেন্টও হইতে পারে। কি হইব না হইব এটা তো ওই যে উনি উপরে বসে রয়েছেন উনিই কইতে পারেন। আমি আপনি কেন খামাখা একটা ভালো কাজ করলে তার সমালোচনা করব? নাহিদ সাহেব যে কাজটা করছেন এটা বাংলাদেশের ইতিহাসের জন্য প্রথম। আমাদের এই সাবকন্টিনেন্টে কয়েকটা দেশের আছে মন্ত্রীরা যে কোনো কারণে চাপে পড়ে হোক বা সদ ইচ্ছায় বা যে কোনো কারণেই পদত্যাগ করছে, কিন্তু এরকম উইদাউট এনি রিজন, সরকার বলে নাই, পাবলিক বলে নাই, তার নামে কোনো দুর্নীতির মামলা নাই, তার নামে কোনো ধিক্কার নাই, তার নামে কোনো প্রচারণা নাই, তারপরেও সেই গতিটা ছাইরা চলে গেছে। যে গতিটার কথা আমি প্রথমেই বললাম, ওই গতিটা সহজে কেউ ছাড়তে চায় না রে ভাই। আপনি পাইলে আপনিও ছাড়বেন না। একটা কথা মনে রেখেন, আমি আজকেও আরেকটা ভিডিওতে বলছি, এই নাহিদ সাহেব হোক, সাজিদ আলম সাহেব হোক, বা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া হোক, বা মাহফুজ আলম হোক, যারা ইলেকশন করবে, ইলেকশনে যদি তারা পাসও করে, তারা যদি সরকার গঠনও করে, পাবলিক আর এখন আগের মতো ওই রকম নাই রে ভাই, যে আইসা তারা আবার সেই দুর্নীতি শুরু করবে, আবার আইসা বাংলাদেশে স্ট্রিম রুলার চালাবে, বাংলাদেশের টাকা পয়সা নিয়ে এদিক থেকে উধার করে ফেলাবে। হবে না, এরা করবে না, একটু গ্যারান্টি আপনারা পাইতে পারেন। এরা শিক্ষা নিয়ে আসছে, এরা পড়াশোনা করে আসছে, এদের মধ্যে কতটুকুন খারাপ হইতে পারে এটা সময় বলে দিবে। যা আমরা অতীতে দেখছি, যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে অন্যান্যরা করে গেছে, তারা কতটুকুন করবে এটা সময় বলে দিবে। তারা এটাও জানে যে আমরা যদি এমন কিছু করি তাহলে আমাদেরকে ধরার জন্য পিছনে আরেকটি দল আছে রেডি, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কারণ ছাত্র জনতা শিখা গেছে, ওই যে সকালেও বলছি, বাঘ মাংসের স্বাদ পাওয়া গেছে, এখন মাংস ছাড়া চলবে না, দুর্নীতি করে কেউ পার পাবেন না। এখন নাহিদ সাহেব এত প্রাসাদোত্তম জায়গার থেকে ছাইরে রাস্তায় নামছে, এখন দেখব উনি কি করেন। উনি যদি পাবলিককে বুঝাইতে পারেন, উনি যদি পাবলিকের মন জয় করতে পারেন, উনি পাস করবে, উনি দল করবে, উনি মন্ত্রী মিনিস্টার হবে। যদি পাবলিক চায়, আমি আপনি কেমনে আটকাবো রে ভাই? পারুম না। তাকে তার মতো চলতে দেন। যদি কেউ কোনো তার দুর্নীতি সম্পর্কে সঠিক তথ্য, উপযুক্ত প্রমাণ সহ দিতে পারেন, দিয়ে দেন ভার্চুয়াল মিডিয়াতে, দেখবেন নাহিদ সাহেবের জনপ্রিয়তা কমে যাবে। মানুষ সত্যটা জানতে চায়, সত্যটা শুনতে চায়, মিথ্যে আশ্বাস শুনতে চায় না, মিথ্যে প্রচারকেও চায় না। কারো বিরুদ্ধে মিথ্যে বলে তার জীবনটাকে নষ্ট করেন না। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।